তানভীরকে নিলে আমার দলে সাকিব, আমার দলে শেখ মেহেদী, আমার দলে আপনার সেখানটায় রিশাদ এবং তানভীর, 4টা স্পিনার কিন্তু হয়ে গেছে। আবার পেস বোলারদের দিক থেকে যদি আমি ধরি, সেখানটায় দেখা যাবে আমার দলে এখানটায় আছে মুস্তাফিজুর রহমান, শরীফুল, তাসকিন, সৌম্য সরকার, তিনিও কিন্তু ওই আপনার পেস বল করতে পারেন, এবং সাইফুদ্দিন। তার মানে 5টা পেসার, 4টা স্পিনার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমি আব্দুল কাদির আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। অনেকেই জানেন আর কিছুক্ষণ পরে সকাল 10টায় যেই ম্যাচটা শুরু হবে, এই ম্যাচটা শেষ হওয়ার পর বা দুপুর 12টা নাগাদ আজকে বাংলাদেশ দল টি-20 বিশ্বকাপের জার্সি উন্মোচন করবে, পাশাপাশি একটা স্কোয়াড ঘোষণা করে দেবে। সেটা টি-20 বিশ্বকাপের স্কোয়াড এবং সেটাই হবে চূড়ান্ত স্কোয়াড। এখন আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে, জিম্বাবুয়ে সিরিজের 4টা ম্যাচ দেখার পরেও আমাদেরকে কেন ওই অপেক্ষা করতে হয়েছে, বা ওই 3টা ম্যাচ দেখে কেন আমরা সেই স্কোয়াড ঘোষণা করতে পারলাম না, বা জিম্বাবুয়ে সিরিজটা শুরুর আগে কেন অন্যান্য দলগুলোর মতন আমরা স্কোয়াড দিতে পারলাম না। আমরা জানি ইতিমধ্যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, প্রায় সবগুলো দল, বাংলাদেশ বাদে পাকিস্তান পর্যন্ত দল ঘোষণা করে দিয়েছে। বাংলাদেশ কেন পারেনি? এখন এই সিরিজ শুরুর আগে নাজমুল শান্ত একটা কথা কিন্তু বলেছেন যে বাংলাদেশ এই যে স্কোয়াড আইসিসির কাছে পাঠিয়েছে সেখান থেকে অন্তত 2-3টা পরিবর্তন হবে। শুরুতেই কন্ডিশনিং ক্যাম্পের জন্য আমি যদি আপনাদেরকে শুরু থেকে হিসাবটা করে আসি, 17 জনের একটা স্কোয়াড দেওয়া হয়েছিল। সেইখান থেকে অনেকেই ধারণা করেছেন যে এই 17 জনের মধ্য থেকেই কিন্তু আপনার একটা স্কোয়াড ঘোষণা করা হবে, এই 17 জনের ভিতর থেকেই। ওই কন্ডিশনিং ক্যাম্পের স্কোয়াড থেকে হাসান মাহমুদ সহ আরও কয়েকজনকে বাদ দেওয়ার পরে 15 জনের একটা স্কোয়াড দেওয়া হয়েছিল। সেইখানটা ইনক্লুডেড ছিল আফিফ, পারভেজ ইমন। এই দুইজনকে আবার কোনো ম্যাচ না খেলিয়ে এই দুইজনকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে। চতুর্থ বা পঞ্চম ম্যাচের জন্য আবার এই দুইজনকে বাদ দিয়ে পাশাপাশি শরীফুল ইসলামকে বিশ্রাম দিয়ে আরও 3 জনকে ইনক্লুড করা হয়েছে সাকিব আল হাসানকে, সেখানটা সৌম্য সরকারকে এবং মুস্তাফিজুর রহমানকে। এখন তার মানে 16 জনের একটা স্কোয়াড। শরীফুল ইসলাম যেহেতু বিশ্বকাপে যাবেন এটা প্রায় নিশ্চিত, তাকে সহ নিয়ে 16 জনের মধ্য থেকে 15 জনের নাম ঘোষণা করা হবে। বাদ পড়বেন কারা? 15 জন কারা সেটা আমি আগে বলে দিই। সেখানটায় ওপেনিংয়ের জন্য তানজিদ তামিম, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, এই 4 জন টপ অর্ডারে থাকবেন। 5 নম্বরে সাকিব আল হাসান, 6 নম্বরে এই মাহমুদ আলী রিয়াদ, 7 নম্বরে এই তাওহিদ হৃদয়, 8 নম্বরে জাকের আলী অনিক, 9 নম্বরে শেখ মেহেদী, 10 নম্বরে এই আপনার রিশাদ হোসেন, 11 নম্বরে মোহাম্মদ সাইফুদ্দিন, 12 নম্বরে তানভীর, 13 নম্বরে মুস্তাফিজ, 14 নম্বরে আপনার এইখানটায় থাকবেন তানজিম সাকিব, 15 নম্বরে তাসকিন এবং 16 নম্বরে শরীফুল। এই 16 জনের মধ্য থেকে 15 জনের একটা স্কোয়াড আজকে ঘোষণা করে দেওয়া হবে। এখন কোন 3 জন? আমরা জানি অন্তত এই 11 জন বা 12 জন কিন্তু কনফার্ম। কোন 3 জন বা কোন 3টা পজিশনে পরিবর্তন হবে? এখন অনেকেই কথা বলার চেষ্টা করছেন, অনেকেই বোঝানোর চেষ্টা করছেন যে এই আপনার সাইফুদ্দিন, এই তানজিম সাকিব এবং তানভীর, এই 2-3 জনের ভিতর থেকে যেই কোনো 2 জনকে নেওয়া হবে, একজনকে বাদ দেওয়া হবে। সেই একজনকে এটা দেখার জন্য আপনাকে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার আলোচনার মূল জায়গাটা হচ্ছে 3টা ম্যাচ দেখার পরেও বা 4টা ম্যাচ দেখার পরেও আমরা আমাদের স্কোয়াড নির্বাচন করতে পারিনি। এক ম্যাচের পারফরমেন্স বিশ্বকাপ খেলিয়ে দিচ্ছে বাংলাদেশে। আপনি যদি দেখেন জাকের আলী অনিকের কথা যদি বলি, একটা ম্যাচেই পারফরমেন্স করেছেন, বিশ্বকাপে টিকে গেছেন। রিশাদের কথা বলি, একটা ম্যাচে পারফরমেন্স করেছেন, বিশ্বকাপে টিকে গেছেন। আমি যদি মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলি, 16-17 মাস পরে জাতীয় দলে এসে একটা পারফরমেন্স করেছেন, বিপিএলও মোটামুটি ভালো করেছেন, জাতীয় দলে এসে ওই একটা পারফরমেন্স তিনি করেছেন, 50 করেছেন, তিনি কিন্তু বিশ্বকাপে টিকে গেছেন। এখন বিসিবি হয়তো চাচ্ছে এইরকমই আরো কয়েকজন পারফরমেন্স করুক, শেষ একটা ম্যাচে পারফরমেন্স করলে সেই ম্যাচের পারফরমেন্স দিয়ে তাকে বিশ্বকাপে স্কোয়াডে ঢুকিয়ে দেওয়া হবে সমালোচনা থেকে বাঁচার জন্য। এখন বাংলাদেশের টপ অর্ডার নিয়ে কথা বলি। লিটন কুমার দাস খুবই বাজে পারফর্ম করেছেন প্রথম 3 ম্যাচে, চতুর্থ ম্যাচটাতে একাদশ থেকে বাদ পড়েছেন। আজকের ম্যাচটাতেও একটু পরে যে ম্যাচটা শুরু হবে এই ম্যাচটাতেও তিনি একাদশে থাকার চান্স খুবই কম। এই জায়গায় সৌম্য সরকার আবার টিকে গেছেন, 41 রান করেছেন তিনি প্রথম ম্যাচ খেলতে নেমে। তানজিদ হাসান তামিম 4 ম্যাচে খেলেছেন, 4টা ম্যাচে তিনি 2টা 50 করতে পেরেছেন, বিশ্বকাপের টিকিট তার কনফার্ম। তার মানে তানজিদ তামিম এবং সৌম্য সরকার বিশ্বকাপে কনফার্ম হলে লিটন কুমার দাস অফ ফর্মে থেকেও বিশ্বকাপে
তারও যাওয়াটা নিশ্চিত। কিভাবে নিশ্চিত? উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে তিনি প্রথম চয়েস। তার কারণ জাকের আলী অনিক এই সিরিজটা জুড়েই কিন্তু উইকেট কিপিং করছেন, কিন্তু অতটা আপ টু দ্য মার্ক না, ফেল করছেন তিনি। তার মানে জাকের আলী একজন ব্যাটসম্যান হিসেবে হয়তো খেলবেন, লিটন কুমার দাস উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে ওই 15 সদস্যের স্কোয়াডে তিনি থেকে যাবেন। নাজমুল শান্ত 4 নম্বরে তিনিও থেকে যাবেন। 5 নম্বরে সাকিব আল হাসান, কোনো প্রশ্নের জায়গা নেই। 6 নম্বরে মাহমুদুল রিয়াদ, আমি জানি এখানটাও কেউ প্রশ্ন করবেন না। 7 নম্বরে জাকির, 8 নম্বরে তাওহিদ হৃদয়। এই 8টা ব্যাটসম্যান নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। 9 নম্বরে শেখ মেহেদি, 10 নম্বরে রিশাদ, এই 2টা পজিশনেও কোনো প্রশ্ন নেই। 10 জন আমার নিশ্চিত হয়ে গেছে। 11 নম্বরে তাসকিন, 12 নম্বরে মুস্তাফিজ, 13 নম্বরে শরীফুল। 13টা জায়গাও কিন্তু আমার নিশ্চিত হয়ে গেছে। 14 নম্বরের জন্য আমরা অনেকেই বলেছিলাম যে মোহাম্মদ সাইফুদ্দিন এখানটা কনফার্ম। সাইফুদ্দিন কি করেছেন? সাইফুদ্দিন প্রথম ম্যাচে 3 উইকেট পেয়েছেন, দ্বিতীয় ম্যাচে 1 উইকেট পেয়েছেন, তৃতীয় ম্যাচে এসে আবারও 3 উইকেট পেয়েছেন। প্রথম 3 ম্যাচে সাইফুদ্দিন 7টা উইকেট পেয়েছেন। আমরা অনেকেই ভেবেছিলাম সাইফুদ্দিনের জায়গাটাও নিশ্চিত, কিন্তু চতুর্থ ম্যাচে সাইফুদ্দিনকে রেস্ট দিয়ে তানজিম সাকিবকে খেলানো হয়েছে। বিসিবির চিন্তা ভাবনা কিন্তু এখানটাই প্রকাশিত হয়। সাইফুদ্দিন যিনি সর্বশেষ ম্যাচটাতে 42 রান দিলেও 3-3টে উইকেট পেয়েছেন, সেই সাইফুদ্দিনকে বসিয়ে তানজিম সাকিবকে খেলিয়েছে, যেই তানজিম সাকিব তৃতীয় ম্যাচে 26 রানের বিনিময়ে 1টা উইকেট পেয়েছিলেন। যাই হোক, এখন ওই 14 এবং 15 নম্বর পজিশনের জন্য বাদবাকি স্কোয়াডের এই 16 জনের স্কোয়াডের থেকে বাকি রইলকে তানভীর, সাইফুদ্দিন, তানজিম সাকিব, এই 3 জনের মধ্য থেকে যে কোনো 2 জনকে নেওয়া হবে। এখন এই 2 জন কারা? দেখেন, সাইফুদ্দিন যে পারফরমেন্স করছে, আমার কাছে মনে হয় বিসিবির যদি স্ট্র্যাটেজি ওই রকম হয় যে আমরা মূলত 4টা স্পিনার নেব বা 3টে স্পিনার নেব, বা আমাদের যেহেতু সাইফুদ্দিন, সৌম্য সরকার আছে, আমি 3টা প্রাইম স্পিনারের সাথে আমি এখানটা সাইফুদ্দিনকে নেব। তার একটু ব্যাটিংটাও আমরা পাবো, পাশাপাশি তিনি এই আপনার ওই যে পাওয়ার প্লেতে মোটামুটি ভালো বোলিং করতে পারেন সাইফুদ্দিন। আবার এই জিম্বাবুয়ে সিরিজে তিনি যেই ম্যাচগুলো খেলেছেন 3টা ম্যাচে তিনি ডেথ ওভারে ভালো বোলিং করতে পারেননি। যেই সাইফুদ্দিনকে মোস্তাফিজের পরে বাংলাদেশিদের ভিতরে সবথেকে ভালো ডেথ বোলার হিসেবে ধরা হয়, সেই সাইফুদ্দিন কিন্তু এই ডেথ ওভারে ভালো করতে পারেননি। গত ম্যাচটাতেও কিন্তু 1 ওভারে 18 রান দিয়ে দিয়েছেন, টোটাল 4 ওভারে তিনি 42 রান দিয়েছেন। তারপরেই কিন্তু 3 উইকেট পেলেও তারপরের ম্যাচে, চতুর্থ ম্যাচেও তিনি একাদশে থাকতে পারেননি। তো সাইফুদ্দিনের এই ডেথ বোলিংটা হয়তো বিসিবিকে ভাবাচ্ছে। আবার এইখানটা যদি দেখেন, তানভীরকে নিয়ে বিসিবির পরিকল্পনা কি একটু পিছিয়ে গেছে? আমি সেটা বুঝিনি, কারণ সর্বশেষ ম্যাচটায় চতুর্থ ম্যাচে তানভীর 2 ওভারে 14 রান দেওয়ার পরও আর তাকে দিয়ে বোলিং করানো হয়নি। প্রক্ষান্তরে তানজিম সাকিব 4 ওভারে 42 রান দিয়েছেন, কিন্তু তার ওভার কন্টিনিউ করানো হয়েছে। তানজিম সাকিব 1 ওভারে 20 রান দিয়েছেন, ম্যাচ ক্লোজ এন্ডে নিয়ে এসছেন, তবুও তানজিম সাকিবকে দিয়ে বোলিং করানো হয়েছে, 4 ওভার করানো হয়েছে। তার মানে হয়তো ইন্টেনশনালি এটা প্রকাশিত হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো তানজিম সাকিবকে নিতে চায়, হয়তো এই আপনার তানভীর ইসলাম এবং সাইফুদ্দিন 2 জনে একজনকে বসাতে চায়, তানজিম সাকিবকে নিতে চায়। যদি এরকম হয়, আমার কাছে মনে হয় একটা আত্মঘাতী সিদ্ধান্ত হইতে পারে। ভারতের কথা ধরি, ভারত 3টা প্রাইম পেস বোলার নিয়েছে, পাশাপাশি তাদের আপনার শিবম ধুমে আছে এবং হার্দিক পান্ডিয়া আছে। তাদের কিন্তু হিসাব করলে 5টা পেস বোলার, সাথে তাদের 4টা স্পিনার আছে, একদম মূলত স্পিনারই 4 জন আছে। তো আমার দলে আমি যদি মোহাম্মদ সাইফুদ্দিনকে নেই, পাশাপাশি তানভীরকে নেই, আমার কিন্তু ওইরকম একটা স্কোয়াড হয়। তানভীরকে নিলে আমার দলে সাকিব, আমার দলে শেখ মেহেদি, আমার দলে আপনার সেখানটায় রিশাদ এবং তানভীর, 4টা স্পিনার কিন্তু হয়ে গেছে। আবার পেস বোলারদের দিক থেকে যদি আমি ধরি, সেখানটায় দেখা যাবে আমার দলে এখানটায় আছে মুস্তাফিজুর রহমান, শরীফুল, তাসকিন, সৌম্য সরকার, তিনিও কিন্তু ওই আপনার পেস বল করতে পারেন, এবং সাইফুদ্দিন। তার মানে 5টা পেসার, 4টা স্পিনার, এটা কিন্তু খারাপ না। আর যদি আমি সাইফুদ্দিন বা তানভীরকে বসিয়ে দিয়ে তানজিম সাকিবকে নেই, খুব একটা অলট পালট কিন্তু হয় না। হয়তো তানভীরকে বসিয়ে দিলে একটা স্পিনার কমে যায়, সাইফুদ্দিনকে বসিয়ে দিলে আমার ওই এক্সট্রা যে একটু ব্যাটিং করার সুবিধাটা সেইটা কমে যায়। এখন আপনার বিবেচনায় কি মনে হয়, এই 3 জনের মধ্য থেকে কাকে নেওয়া হবে? তানভীরকে নিবে, না সাইফুদ্দিনকে নিবে, না তানজিম সাকিবকে নিবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।